আমাদের আজকের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশনস। তো বোঝা যাচ্ছে এই চ্যাপ্টারটার নাম শুনে যে এই চ্যাপ্টারের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে অপারেটর এবং এক্সপ্রেশন রিলেটেড পড়াশোনা। তো অপারেটর বলতে কি বোঝায়? ম্যাথমেটিক্সে আমরা অপারেটর অলরেডি সবাই জানি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে অপারেটর বলে। তো এছাড়াও প্রোগ্রামিং এর নিজস্ব কিছু অপারেটর আছে যেগুলো আসলে আমরা একটু শিখব। তো এই অপারেন্ডের উপর বেস করে অপারেটরটাকে তিন ভাগে ভাগ করা যায়। অপারেন্ড বলতে বোঝায়, যেমন এখানে দেখেন বিয়োগ হচ্ছে অপারেটর, এই যে বিয়োগ চিহ্নটা মাইনাস, মাইনাস হচ্ছে অপারেটর। এ আর বি হচ্ছে অপারেন্ড, অর্থাৎ যাদের উপরে অপারেশনটা করা হয় তাদেরকে বলা হয় অপারেন্ড। তো এখানে হচ্ছে এ এবং বি অপারেন্ড। তো যে অপারেটরের দুটো অপারেন্ড থাকে সেগুলোকে বাইনারি অপারেটর বলে, যেমন অ্যাজ ইউজুয়াল ম্যাথমেটিক্যাল যে অপারেশন গুলো হয়। আর দেখেন কোনো কিছুকে আমরা মাইনাস করার ক্ষেত্রে কি করি? মাইনাস এক্স সামনে একটা মাইনাস দিয়ে দিই, মাইনাস 10 সামনে একটা মাইনাস দিয়ে দিই। তো যেমন এখানে মাইনাস এ, এগুলো হচ্ছে ইউনারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে একটা অপারেটর আছে, টার্নারি অপারেটর, ওটার অপারেন্ড থাকে তিনটা, আমরা একটু পরে এই অপারেটরটা দেখতে পাবো। তো ফাংশনের উপরে এই অপারেটর গুলোকে 8 ভাগে ভাগ করা যায় ফাংশনের উপরে। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট, কন্ডিশনাল, বিটওয়াইজ আর স্পেশাল অপারেটর। তো আমরা ধীরে ধীরে সবগুলো অপারেটরই আজকে দেখব। তো প্রথমে আমরা আসলাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর বলতে তো নরমালি আমরা জানি ম্যাথমেটিক্সে যেটা আছে যোগ বিয়োগ গুণ ভাগ। প্রোগ্রামে আরেকটা। স্যার একটু ইন্টারাপ্ট করুন স্যার, এখান থেকে কি শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, না নেটের সমস্যা ছিল স্যার, মাত্র জয়েন হইলাম। প্রোগ্রামে আরেকটা পার্সোনাল অপারেটর আছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে, সেটা হচ্ছে মডুলো ডিভিশন বা সংক্ষেপে মডুলাস বলে। তো আমরা মডুলো ডিভিশনটা একটু দেখে নিই। মডুলো ডিভিশন মানে প্রোগ্রামে ভাগ, এটা যেমন আমি লিখলাম 5 ডিভাইডেড বাই 3, এটার অর্থ হচ্ছে 5 কে 3 দিয়ে ভাগ করতে হবে। আর এটা যদি আমি লিখি 5, এখানে একটা পার্সেন্টেজ সাইন, তারপর হচ্ছে 3, এটার অর্থ হচ্ছে 5 কে 3 দিয়ে মডুলো ডিভিশন করতে হবে। তো মডুলো ডিভিশন মানে হচ্ছে ভাগশেষ, 5 কে 3 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটাকে বলে মডুলো ডিভিশন। বলেন তো এটা রেজাল্ট কত হবে? 5 কে যদি আমি 3 তাহলে নিশ্চয়ই হবে হচ্ছে 2। আচ্ছা আচ্ছা, 5 কে 3 দিয়ে ভাগ করলাম, মডুলো ডিভিশন হলো 2। আচ্ছা, আমি যদি 3 সংখ্যাটাকে 5 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে রেজাল্ট কত হবে? 0 আসবে স্যার। 0। একজন বলল 0। স্যার 5 আসে, স্যার 5 3 আসবে স্যার। 5 স্যার 0 আর কিছু, আর কার কোনো মত নাই যে এটা হতে পারে? আপনাকে স্যার 2 হতে পারে স্যার। তাই বলতে হবে। আপনি চিন্তা করবেন আপনি এটা হয়, সেটা 200% হতেই পারে। স্যার 2। স্যার 2 হতে পারে, একজন বলল 2। আচ্ছা, যে 2 বললেন সে মনে হয় একটু এরকম 5 কে ভাগ করলেন 3 দিয়ে। এটা কিন্তু ভাগ হচ্ছে 3 কে 5 দিয়ে, এরকম 3 কে ভাগ করতে হবে 5 দিয়ে। তো আপনারা আবার একটু দেখলেন যে 3 কে 5 দিয়ে ভাগ করা কষ্ট হচ্ছে, আমি একটু ঘুরিয়ে নিই, 5 কে 3 দিয়ে ভাগ করব। বিষয়টা এরকম না, সামনে যেটা থাকবে সেটাকে ভাগ করতে হবে পিছনেরটাকে। আসেন আমরা একটু ডিসকাস করে দিই যে এদের রেজাল্টটা কত হবে। এটা খুব সহজ জিনিস। আমি 0 আসে। 3 কে ভাগ করলাম 5 দিয়ে, কতবার যাবে? 0 বার। যদি 0 বার যায় তাহলে এখানে হলো 0, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে কত? 3। অর্থাৎ যদি আমি 3 কে 5 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে আমার রেজাল্ট হবে 3। এক্ষেত্রে একটা বিষয় আমার একটু ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এই যে মডুলো ডিভিশন অপারেশনটা ইন্টিজার নাম্বার ছাড়া আর অন্য কোনো নাম্বারের উপরে করা যায় না, অর্থাৎ ফ্র্যাকশনাল নাম্বারের উপরে করা যাবে না। 5.5 কে আমি 5 দিয়ে মডুলো ডিভিশন করব, এটা করা যাবে না। মডুলো ডিভিশন সবসময় ইন্টিজার নাম্বারের উপর হবে এবং এদের রেজাল্টও সবসময় ইন্টিজার নাম্বারই হবে। এখন তাহলে এটা তো আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে 4 কে যদি আমি 7 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে কত হবে বলেন তো? 4। 4ই হবে। তো এখান থেকে একটা ডিসিশন স্যার
যায় যে কোনো একটা ছোট সংখ্যাকে যদি আমি বড় সংখ্যা দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে রেজাল্টটা অবশ্যই অবশ্যই ওইটাই সংখ্যাটাই হবে, কারণ ভাগ করা যাবে না, ছোট সংখ্যাটাই হয়ে যাবে রেজাল্ট। আর যদি একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে মডুলো ডিভিশন করি সেক্ষেত্রে আমরা মডুলো ডিভিশন মানে ভাগটা করে দেখবো আসলে রেজাল্ট কত হয়। কিন্তু একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে মডুলো করলে অবশ্যই রেজাল্ট ছোট সংখ্যাটাই হবে, সেক্ষেত্রে ভাগ করার প্রয়োজন নাই। আচ্ছা এইবার বলেন তো আমি -5 কে 3 দিয়ে মডুলো ডিভিশন করব, রেজাল্ট কত হবে? এটার রেজাল্ট এটার একটা 0। আচ্ছা -5 কে যদি আমি 3 দিয়ে মডুলো ডিভিশন করি, -5 কে মডুলো ডিভিশন করব 3 দিয়ে, তাহলে কি হবে দেখেন, এটা কতবার যাবে? একবার, আর যাবে। হলো 3। এবার আমি বিয়োগ করলাম, এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? -8 2 -8 হবে না? দেখেন জি, স্যার একটা জি একটা স্যার সংখ্যাকে আমি ভাগ করলাম, ভাগ শেষ হয়ে গেছে তার থেকে বড়, তারপরে নিশ্চয়ই আমাদের ভাগ করাটাই ভুল হয়েছে। এইখানে হবে হচ্ছে -1, এইটা হবে মাইনাস, এখন এইটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর হবে হচ্ছে -2। এইবার ঠিক আছে। তো একটা বিষয় এখান থেকে আমরা একটু ক্লিয়ার হতে পারি যে দেখেন, ফর এক্সাম্পল আপনি দোকান থেকে একটা আহ আম কিনেছেন বা একটা কলা কিনেছেন, এই কলাটাকে আপনি এরকম স্লাইস স্লাইস করছেন, 3টা স্লাইস করেছেন, আর শেষের স্লাইসটা আপনি যে পরিমাণ স্লাইস করছেন অতটুকু হয়নি, ছোট, তার মানে এটাই তো অবশিষ্ট, তাই না? বা আপনি একটা কেক কিনেছেন, কেকটাকে পিস করছেন, পিস করতে করতে একটা অবশিষ্ট পেয়েছেন, ছোট্ট অংশ। অবশিষ্ট মানে কি, আমি যে পরিমাণ সাইজ নিয়ে পিস করছিলাম সেই পরিমাণ হয়নি, ওইটাই তো অবশিষ্ট, তাই না? তো দেখেন কেককে যদি আমি স্লাইস করতে থাকি, কেকের অবশিষ্ট যেটা আমি পাবো সেটা অবশ্যই ছোট পাবো, বাট কেকই তো পাবো, তাই না? আম তো হয়ে যাবে না বা বিস্কিট তো হয়ে যাবে না। অর্থাৎ আমি এটা বলছি জি স্যার যে আমি একটা সংখ্যাকে যদি মডুলো ডিভিশন করি, ওর যে রেজাল্ট হবে সেটা ছোট হতে পারে, কিন্তু যে সংখ্যাটাকে ভাগ করছি অবশ্যই সেই সংখ্যার সকল প্রপার্টিজ মেনে চলবে চলবে, তাই না? যেমন কেককে আমি স্লাইস করলাম, অবশিষ্ট কেকই পাবো, কেকের সকল গুণ কিন্তু ওর মধ্যে আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যে সংখ্যাটাকে মডুলো ডিভিশন করব, এটা যদি নেগেটিভ হয় ওর রেজাল্ট হবে নেগেটিভ, এটা যদি পজিটিভ হয় ওর রেজাল্ট হবে পজিটিভ। তবে হ্যাঁ, এইটা নেগেটিভ নাকি এইটা নেগেটিভ নাকি দুটোই নেগেটিভ, এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে ভাগফল, রেজাল্টটা ডিপেন্ড করে। বাট ভাগশেষ সবসময় এই আমি যে সংখ্যাটাকে ভাগ করছি সেইটার প্রপার্টিজ অনুযায়ী হয়। তো এটা হচ্ছে আমরা কি করব তাহলে, এরকম 5 কে যদি -3 দিয়ে আমাদেরকে মডুলো ডিভিশন করতে বলে, আমরা নরমাল আগে মডুলো ডিভিশন করে নিব। এই দুটোকে নরমালি মডুলো ডিভিশন করলে হয় হচ্ছে 2। এখন আমি যে সংখ্যাটাকে মডুলো ডিভিশন করছি ওটা পজিটিভ, তাই ওর রেজাল্টটা হবে পজিটিভ। আপনারা এইভাবে মনে রাখবেন, তাহলে ভুল হওয়ার পরিমাণটা কমে যাবে, ভুল কম হবে। আচ্ছা, এখন তাহলে মডুলো ডিভিশনের বিষয়টা আমরা বুঝলাম, মডুলো ডিভিশন কি জিনিস। তো অ্যারিথমেটিক অপারেশন হওয়ার পড়া আমরা শেষ করলাম। এখন আমরা দেখব হচ্ছে রিলেশনাল অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটরে যেমন একটা ম্যাথমেটিক্যাল মানে রেজাল্টটা একটা কি বলে নিউমেরিক্যাল ভ্যালু হয়, বাট রিলেশনাল অপারেটরের রেজাল্টটা আসলে কিন্তু এরকম নিউমেরিক্যাল ভ্যালু না, এইটা হচ্ছে একটা বুলিয়ান এক্সপ্রেশন টাইপের, মানে ট্রু ফলস, আইদার ট্রু হবে অথবা ফলস হবে এর রেজাল্ট। তো এই রিলেশনাল অপারেটর গুলোর মধ্যে আছে হচ্ছে লেস দ্যান, গ্রেটার দেন, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, ইজ ইকুয়াল, আর হচ্ছে নট ইকুয়াল। তো আমরা প্রত্যেকটা একটু দেখি কোনটা কেমন হয়। এগুলো সাধারণত আমরা কোনো কিছুকে কম্পেয়ার করার জন্য ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল আমি এরকম লিখলাম যে x ইজ ইকুয়াল টু 10, x এর ভ্যালু হচ্ছে 10, and y ইজ ইকুয়াল টু 20, 10 আর 20 লিখলাম, আমি একটা কন্ডিশন লিখলাম x
গ্রেটার দেন ওয়াই, বলেন তো কন্ডিশনটা ট্রু না ফলস? false, সে ফলস। কন্ডিশনটা false হবে। এক্স ওয়াই এর থেকে বড় না, আসলে এক্স ওয়াই এর থেকে ছোট। এইটাই হচ্ছে এই যে রিলেশনাল অপারেটর, কোনো কিছুর মধ্যে কম্পারিজন। আবার আমি লিখলাম এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, বলেন তো কন্ডিশনটা ট্রু না ফলস? false হবে। সে ফলস হবে। কন্ডিশনটা ফলস না তো, কন্ডিশনটা ট্রু। true sir, দেখেন এইখানে দুটো কন্ডিশন একসাথে, লেস দেন অর ইকুয়াল। যদি ছোট হয় তাহলেও কন্ডিশনটা সত্য, অথবা যদি সমান হয় তাহলেও কন্ডিশনটা সত্য। আর এই সাইনটার নাম হচ্ছে লেস দেন ইকুয়াল। এই জায়গাটা আমাদের ছোট্ট একটা কনফিউশন হয়, কনফিউশনটা আমাদের একটু দূর করতে হবে। যেমন আমি বললাম যে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, একটা স্টুডেন্ট লিখলো এক্স লেস দেন ইকুয়াল ওয়াই। ওকে আমি বললাম যে ঠিক আছে তুমি এবার লেখো এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই। ও লিখবে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই। কিভাবে লিখলো একটু, এই যে এই লেস দেনে এই যে পাশে মুখ ওই পাশে ইকুয়াল সাইন, গ্রেটার দেন যে পাশে তার এই পাশে ইকুয়াল সাইন। এই জায়গায় ছোট্ট একটা কনফিউশন হয় আমাদের। আসলে ইকুয়াল সাইন গুলো সবসময় রাইট সাইডে হবে। আমি যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই লিখি তাহলে এইভাবে আমাকে লিখতে হবে। এই জায়গাটায় কনফিউশন মানে মিস্টেক হওয়া যাবে না। ইকুয়াল সাইন সবসময় রাইট সাইডে হবে, এটা মনে রাখলেই হবে। এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। এখানে যেমন দেখেন আমি লিখলাম x is equals to 10, তার মানে কি 10 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা x এ অ্যাসাইন হবে। আচ্ছা আমি যদি এইভাবে লিখতাম x লজিক্যাল ইকুয়াল 10, তাহলে কি হতো? তাহলে x হতো 10 এর সমান এটা। যে x কি 10 এর সমান, সমান কিনা এটা হচ্ছে একটা কম্পারিজন। x কি 10 এর সমান, যদি সিঙ্গেল ইকুয়াল দিই তাহলে সেটা হয়ে গেল অ্যাসাইনমেন্ট, আর যদি ডাবল ইকুয়াল দিই তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে লজিক্যাল ইকুয়াল, সেটা হয়ে যাবে কম্পারিজন। তো মোট কথায় রিলেশনাল অপারেটর যেগুলো আছে সেগুলো দিয়ে সাধারণত কোনো কিছুর মধ্যে কম্পারিজনই করা হয়, কোনো বা কোনো কন্ডিশন লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আবির, স্যার সামনের স্ক্রিনে ওই যে x বললেন যে ডান পাশে, ওটা একটু যদি আরেকবার বলতেন, ডান পাশে হবে দুইটা এই যে লেস সবগুলা। দেন আর ইকুয়াল সাইনটা ডান পাশে, গ্রেটার দেন ইকুয়াল সাইনটা ডান পাশে। ইকুয়াল সাইন গুলো সবসময় ডান পাশে হয়, মানে এই যে কেউ কেউ ভুল করে এই পাশে লিখে ফেলে ইকুয়াল সাইন। ওকে স্যার, তো এইটা গেল হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। এখন আমরা আসবো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে লজিক্যাল এন্ড অপারেটর কে লিখতে হয় দুটো এন্ড দিয়ে, অর কে লিখতে হয় দুটো অর বাটন দিয়ে, ওই যে শিফটের উপরে যে বাটনটা কিবোর্ডে আছে। আর লজিক্যাল নট তো এই যে একটা এক্সক্লামেশন সাইন, নট সবসময় একটাই। তো এই যে লজিক্যাল অর এবং লজিক্যাল নট, এই অপারেটর গুলোকে ইউজ করা হয় যখন আমরা কোনো কম্পাউন্ড স্টেটমেন্ট লিখি তখন। যেমন আমি এইরকম করে লিখলাম একটা স্টেটমেন্ট লিখলাম x এর মান 10 যদি হয় আর y এর মান যদি হয় 20, আমি একটা কম্পাউন্ড লজিক লিখলাম x লেস দেন ইকুয়াল y and x less than equal 5। আচ্ছা এইখানে দেখেন দুটো রিলেশনকে আমরা একসাথে এন্ড করে একটা রিলেশন বানাচ্ছি। এখানে রিলেশন হচ্ছে একটা, বাট এই রিলেশন গুলো কিন্তু দুটো খন্ড খন্ড রিলেশনের কম্বিনেশন। এইটা একটা রিলেশন আর এইটা একটা রিলেশন। তো এন্ড দিয়ে যুক্ত কোনো কম্পাউন্ড রিলেশন তখনই ট্রু হবে যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিলেশন ট্রু হবে। মানে এরকম যদি 10টা রিলেশন একসাথে এন্ড দিয়ে যুক্ত করা থাকে, 10টাই যদি ট্রু হয় তাহলে সম্পূর্ণ রিলেশনটা ট্রু হবে। যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ রিলেশনটাই ফলস হবে। আচ্ছা তাহলে বলেন তো এখানে যে রিলেশনটা লেখা আছে সেটা ট্রু না ফলস? স্যার false হবে, কারণ x তো 5 এর সমান। দেখেন এখানে প্রথম যেটা আছে x লেস দেন y, এটা কিন্তু ট্রু, জি স্যার, পরেরটা ট্রু না। পরেরটা আবার ফলস। তো যেহেতু এন্ড আছে এইটাও ট্রু হতে হবে এইটাও ট্রু হতে হবে, তাহলেই এই স্টেটমেন্টটা ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। আর যদি অর দিয়ে যুক্ত থাকতো
সেক্ষেত্রে যে কোনো একটা যদি ট্রু হয়, একটা ট্রু হলেই ট্রু, কারণ অর মানে তো বোঝা যাচ্ছে এইটা অথবা ওইটা অথবা ওইটা অথবা ওইটা, তার মানে কি এটা হলেও হবে ওইটা হলেও হবে ওইটা একটা হলেও হবে। হইলেই হইলো, যে কোনো একটা একটা হইলেই হইলো। আর যদি সবগুলো হয় তাহলে তো আরো ভালো, অনেক বেশি, তাই তো? মানে এখানে মোট কথাই হচ্ছে আমার একটা ট্রু হলেই টোটাল স্টেটমেন্টটা হয়ে যাবে ট্রু। এটা ফলস তখনই হবে, কেবলমাত্র তখনই ফলস হবে যখন সবগুলো ফলস। মানে এন্ড এর ঠিক উল্টাটা, এন্ড এর সবগুলো ট্রু হলে ট্রু, আদারওয়াইজ ফলস, আর অর এর সবগুলো ফলস হলে ফলস, আদারওয়াইজ। ট্রু। তো এইটাই ছিল হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, যেটা সাধারণত এরকম দুটো তিনটা চারটা এরকম রিলেশনকে একসাথে যুক্ত করে একটা রিলেশন বানানোর জন্য। যেমন আমি একটা রেঞ্জ বলবো, যে আমি একটা মার্ক থেকে গ্রেডে কনভার্ট করবো, এরকম একটা প্রোগ্রাম লিখবো, তাহলে আমি নিশ্চয়ই লিখবো 80 থেকে যদি 100-র মধ্যে হয় তাহলে এ প্লাস। ফর এক্সাম্পল এই মার্কটা একটা ভেরিয়েবল আছে, এক্স ভেরিয়েবলে আছে, বা এক্স বাদ দিলাম এন ভেরিয়েবলে আছে, তাহলে আমি কন্ডিশনটা কিভাবে লিখবো? নিশ্চয়ই লিখবো এন যদি 80 থেকে বড় অথবা সমান হয়। এরপর বলেন তো এন্ড দিব না অর 100 এর ছোট এবং সমান। এন্ড দিব না অর দিব? আচ্ছা এই পাশে আরেকটা লিখে নি, এন হচ্ছে 100 থেকে ছোট অথবা সমান, এই দুটো কন্ডিশনের মধ্যে এন্ড দেব নাকি অর দেব? স্যার অর দেব। অর নাকি এন্ড? স্যার অর। আচ্ছা আমি অর। স্যার অর হবে। আচ্ছা ফর এক্সাম্পল একজন স্টুডেন্ট 30 পেয়েছে, বলেন তো এই কন্ডিশনটা ট্রু না ফলস? ফলস। নিশ্চয়ই এটা ফলস। এইটা ট্রু না ফলস? ফলস। না এটা নিশ্চয়ই ট্রু। এটা ট্রু। 30 100 থেকে ছোট, এটা ট্রু। তাহলে 30 পেয়ে এরকম এ প্লাস পেয়ে যাবে। এরকম সফটওয়্যার যদি আমরা বানাই তাহলে কি আমরা এরকম বাইরে সুন্দর সুন্দর জামা কাপড় পরে বের হতে পারবো, নাকি বস্তা টস্তা পরে বের হতে হবে? বস্তা। এই যে দেখেন, যখন কোনো রেঞ্জ বলবে আমাদের কন্ডিশন দুটো, 80 থেকে বড় হতে হবে, অবশ্যই বড় হতে হবে, 100 থেকে অবশ্যই ছোট হবে, কন্ডিশন দুটো একসাথে, 80 থেকে বড় এবং 100 থেকে ছোট। রেঞ্জ বোঝাতে গেলে সবসময় এন্ড দিতে হয়, যে 80 থেকে বড় 100 থেকে ছোট যদি হয়, তাহলে দেখেন 30 কিন্তু এখন এই কন্ডিশনের মধ্যে পড়বে না, এটা ফলস এটা ট্রু, বাট কি হবে এই সম্পূর্ণটা তো ফলস হবে, কারণ এখানে তো বলা আছে 80 থেকে বড় হতে হবে এবং 100 থেকে ছোট হতে হবে। তো এন্ড এবং অর এই দুটো অ্যাপ্লাই এর ক্ষেত্রে আমরা একটু কনসাস থাকবো, এই জায়গায় স্যার ভুল হয়। জি আপনি প্রথমে বললেন না যে যদি আর কি এন্ড দিতে হয় তাহলে আপনি যদি আরেকটু যদি জোরে বলেন একটু ভালো হয়, অল্প শুনতে পাচ্ছি। স্যার আমরা যখন এন্ড করব তখন হইতেছে দুইটা কন্ডিশনই ট্রুথ হইতে হবে, মানে দুইটাই সত্য হতে হবে। হ্যাঁ দুটো এখানে যদি সত্যি দুইটা হলে সত্য না টোটাল হয় কন্ডিশনটা সত্য। তাহলে এন্ড কিভাবে অ্যাপ্লাই করব? যেমন 30 যদি আমি নেই তাহলে তো 100 এর থেকে ছোট এটা মানলাম, কিন্তু 80 তো সমান না, তাহলে তো একটা কন্ডিশন ফুলফিল করে না, হ্যাঁ তাহলে এন্ড 30 কিভাবে? হলে তো 30 হলে তো এই রেঞ্জের মধ্যে পড়বেও না। 30 হলে কোন রেঞ্জের মধ্যে পড়বে? পরের রেঞ্জটা আমি কত লিখবো? n greater equal 70 less than equal 79, এইরকম করে রেঞ্জ লিখবো, ওই রেঞ্জের মধ্যেও 30 পড়বে না। 30 কোথায় যাই পড়বে? একদম লাস্টের গ্রেডে, মানে কেউ মানে ও পড়াশোনায় কখনো করে। স্যার তাহলে তো মানে মেইন অ্যানসারটা ফলস আসবে না, কারণ আমরা যখন লজিক গেট করছি তখন আপনার যদি কথাটা একটা পরে আবার আসতে শুনতে পাচ্ছি এখন। স্যার আমরা যখন লজিক গেট করছি তখন তো ছিল এরকম যে একটা যদি ফলস হয় তাহলে মেইন অ্যানসারটাই ফলস হয়ে যায়, তাহলে এইখানে অ্যানসারটাই ফলস হয়ে যাবে না, মানে টোটাল অ্যানসারটাই ফলস হয়ে যাবে না? হ্যাঁ এই যে এই রিলেশনটা বা এই কন্ডিশনটা সম্পূর্ণটাই ফলস কন্ডিশন হবে, ফলস হবে। এন্ড দিয়ে ওকে যদি স্যার। যুক্ত হয় তাহলে যে কোনো একটা যদি ফলস হয় তাহলে সম্পূর্ণ কন্ডিশনটাই ফলস। এই যে এখানে কন্ডিশন আছে, কন্ডিশনটাই ফলস। যদি অর দিয়ে যুক্ত থাকে তাহলে যে কোনো একটা ট্রু হলে কন্ডিশনটা ট্রু। আপনার কোশ্চেনটা আসলে এক্সাক্ট কি ছিল সেটা খুব একটা ভালো বুঝতে পারেনি, তবে এইটা আপনি পরে যেটা বলছেন সেটা বুঝতে পেরেছি যে এই কন্ডিশনটা ফলস হবে, কারণ এন্ড দিয়ে যুক্ত থাকলে সবগুলো পার্ট যদি স্যার ও বলতে চাইছিল যে স্যার, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। মানে ও বলতে চাচ্ছিল যে 80 থেকে 100-র নিচে বা উপরে যদি মান নেই তখন রেজাল্টটা কি হবে সেটা বলতে চাইছিল। ও সেই জন্য তো আমাকে মানে এখানে আরো তো মান আমরা সিলেক্ট করে দিচ্ছি যে সেই 80 জন্য তো থেকে আমাকে আরো 100। জি স্যার, কন্ডিশন মানে দিতে হবে। ইলস দিয়ে আরো কন্ডিশন এড করতে হবে মনে হচ্ছে এইটা আমার যেটা। এইটা তো আমি শুধু এ প্লাস এর কন্ডিশন লিখলাম, এর পরের কন্ডিশনটা কি লিখবো?
যে n হবে হচ্ছে 70 থেকে বড়, তারপর and n হবে হচ্ছে কার 80 থেকে ছোট। 79 এর থেকে ছোট, এরকম সবগুলো কন্ডিশনই লিখবো। যদি এইটার মধ্যে পড়ে তাহলে কি হবে? A গ্রেড হবে। 79 তার মানে আমি যদি 30 দিই, প্রথমে কি হলো, এটার সাথে চেক করলো না এই কন্ডিশনে পড়েনি, তাহলে A প্লাস গ্রেডটা আসলো না, এটার সাথে চেক করলো না এই কন্ডিশনে পড়েনি, A গ্রেড হলো না, এইভাবে চেক করতে করতে যাবে আরো নিচের দিকে। এটা হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে আমাদের লজিক্যাল এন্ড এবং লজিক্যাল অর, এই দুটোর মধ্যে সব জায়গায় সব সময় আমাদের ছোট্ট একটা কনফিউশন হয়, কোথায় এন্ড ব্যবহার করব, কোথায় অর ব্যবহার করব। কন্ডিশনটা লেখার সময় আমরা সব সময় এভাবে মনে রাখবো যে এইখানে যতগুলো ছোট ছোট কন্ডিশন আছে সবগুলো ট্রু হলেই কেবল আমি কাজটা করব, যদি সেটা হয় তাহলে আমরা এন্ড দিয়ে যুক্ত করব, আর যদি এমন হয় যে এর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই কাজটা আমি করব, তাহলে সেক্ষেত্রে আমি অর দিয়ে যুক্ত করব। আমরা আরেকটু সামনের দিকে যাই। এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরটা আবার খুব সহজ, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা সবাই বুঝি। যেমন আমি এখানে x এর মান অ্যাসাইন করলাম 10, তাহলে আমরা সাধারণত কি লিখি? x এর মান যদি 10 অ্যাসাইন করি, লিখি x = 10, x এর মান অ্যাসাইন করেছি 10। আবার আমি এইভাবেও লিখতে পারি, একটা ছোট্ট ক্যালকুলেট করতে পারি, x = x + 10। এই যে x এর মান আমি 10 অ্যাসাইন করছি, তার মানে কি রাইট সাইডটা লেফট সাইডে যে অ্যাসাইন হবে, বা রাইট সাইড ক্যালকুলেট হয়ে লেফট সাইডে অ্যাসাইন হবে। এই যে অ্যাসাইন করছি এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা বলেন তো নিচেরটা তাহলে x এর মান কত হবে? স্যার 20 হবে। স্যার 20 নিশ্চয়ই 20 হবে, কারণ x এর মান এখানে আছে 10, 10 এর সাথে আগে 10 যোগ হবে, রাইট সাইড ক্যালকুলেট শেষ, তারপর লেফট সাইডে অ্যাসাইন হবে 20। আচ্ছা এইখানে যে আমরা লিখলাম, এই যে এই এক্সপ্রেশন যেটা লিখেছি, এইটাকে শর্ট হ্যান্ডেও লেখা যায়, মানে শর্ট করেও লেখা যায়, যেটাকে বলে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট। এই লাইনটাকে এইভাবে লেখা যায়, x প্লাস ইকুয়াল 10। নিচের লাইনটা লেখাও যা, উপরের লাইনটা লেখাও যা। এই লাইনটাকে যদি আমি অ্যাব্রিভিয়েট করে লিখি, তাহলে এটা আসবে হচ্ছে x = x প্লাস 10। আচ্ছা, তো তাহলে আমি এবার একটা শর্টে লিখবো, আপনারা ওটা বলবেন যে আসলে এটা কি লিখেছি। আমি লিখলাম হচ্ছে x = y প্লাস 10। বলেন তো এটাকে যদি আমি লং ফর্মে লিখি তাহলে কিভাবে লিখবো? x = x into y plus 10. x = x into y plus 10. x into plus y plus 10 এরকম। জি স্যার। তা ব্র্যাকেট হবে y plus 10 এর ব্র্যাকেট হবে। তো এখানে একটা ব্র্যাকেট হবে না, ফুল হবে, কারণ দেখেন এই x কিন্তু এই সম্পূর্ণটার সাথে গুণ অবস্থায় আছে, শুধু y এর সাথে না। কিন্তু আমি যদি ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু হয়ে গেল x into y plus 10, আসলে কিন্তু এরকম না, x into y plus হোল এই পার্টটার সাথে x গুণ অবস্থায় আছে। আশা করছি আপনারা শর্ট হ্যান্ড বুঝতে পারবেন, তবে শর্ট হ্যান্ড হলে অপারেন্ট একটু সিমেট্রিক অপারেন্ট হতে হয়, তার মানে যেটাতে আমি যোগ করছি ওইটাতে আবার রাখছি। আমি যদি এইভাবে লিখতে পারবো, ফর এক্সাম্পল এইভাবে আমি লিখলাম b = a plus 10, এটাকে কি শর্ট করে লিখতে পারবো? এইটাকে কিন্তু শর্ট করে লিখতে পারবো না। যদি এমন হতো যে b = b plus 10, তাহলে আমরা শর্ট করে লিখতে পারবো। আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট অপারেটরটা খুব সহজ, আমরা আরেকটু আগে। এখন আমরা একটা অপারেটর দেখব, সেই অপারেটরটির নাম হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট বলতে বোঝায় যে এক করে বাড়বে, আর ডিক্রিমেন্ট বলতে বোঝায় এক করে কমবে, অর্থাৎ x প্লাস প্লাস বা n প্লাস প্লাস যদি আমি বলি তাহলে n এর মান 1 বাড়বে, আর n মাইনাস মাইনাস যদি বলি তাহলে n এর মান 1 কমবে। এখন এই যে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর যেটা আছে,
এই ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটরটাকে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে পোস্ট অর্ডার বা পোস্ট ফিক্স অপারেটর, আর একটা হচ্ছে প্রি অর্ডার বা প্রিফিক্স অপারেটর। তো এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে পোস্ট ফিক্স অপারেটর যদি হয় তাহলে অপারেন্ড হবে, শুনুন দেখেন পোস্ট ফিক্স মানে পরে, আর প্রিফিক্স মানে হচ্ছে অপারেন্ট হবে সামনে। এই দুটোই হচ্ছে ভেরিয়েবলটা বা কোন একটা ভ্যালু এক করে বাড়বে, কিন্তু এই দুটোর মধ্যে একটা ছোট্ট টেকনিক্যাল ডিফারেন্স আছে। যখন অ্যাসাইনমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একসাথে থাকবে তখন এই টেকনিক্যাল ডিফারেন্সটা তৈরি হবে। তার আগে আমরা নরমালি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা একটু বুঝে ফেলি। ফর এক্সাম্পল এখানে n এর মান হচ্ছে 5, আর আমি লিখলাম n প্লাস প্লাস, তাহলে n এর মান কত হয়ে যাবে? 6. তাহলে n এর মান হবে আসলে 6। আলটিমেটলি দেখেন এখানে এইভাবে লেখা n ইজ ইকুয়ালস টু, এইটাকে শর্টে লেখা যায় n প্লাস প্লাস, n ইজ ইকুয়ালস টু n প্লাস 1, এটাকেই শর্টে লেখা যায় n প্লাস প্লাস, অর্থাৎ কি n এর সাথে এক যোগ হয়ে আবার n এ অ্যাসাইন হবে, অর্থাৎ n এর মান ছিল 5, এই লাইনের পর n এর মান হয়ে যাবে 6। তো এখন আমরা দেখব হচ্ছে প্রিফিক্স আর পোস্টফিক্স ইনক্রিমেন্ট অপারেটর বা আচ্ছা এটা যদি ডিক্রিমেন্ট অপারেটর হতো তাহলে কি হতো? এটা যদি মাইনাস মাইনাস হতো তাহলে কি হতো? তাহলে এক four কম এর 4 হতো। n is equal to n minus 1. n এর মান এক কম হতো। এটাকে পিছনেও লেখা যায় সামনেও লেখা যায়, মাইনাস মাইনাস n ও লেখা যায়, দুটোর কাজই এক, n এর মান এক করে কমানো বা n এর মান এক করে বাড়ানো, পিছনেও পোস্টফিক্সও বাড়ায় প্রিফিক্সও বাড়ায়। এই দুটোর মধ্যে ছোট্ট টেকনিক্যাল ডিফারেন্স তখনই তৈরি হয় যখন অ্যাসাইনমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একসাথে থাকে। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম n is equals to 5, এই পাশে আমি একটা এক্সপ্রেশন লিখলাম y is equals to n plus plus, দেখেন অ্যাসাইনমেন্টও আছে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও আছে। আর এই পাশে আমি আরেকটা লিখলাম y is equals to plus plus n। এই দুটোর মধ্যে একটা ছোট্ট টেকনিক্যাল ডিফারেন্স আছে, ডিফারেন্সটাই আমরা বুঝি। তো টেকনিক্যাল ডিফারেন্সটা কি ডিফারেন্স? যদি পোস্ট ফিক্স বা পোস্ট অর্ডার ইনক্রিমেন্ট অপারেটর হয় সেক্ষেত্রে আগে অরিজিনাল ভ্যালুটা অ্যাসাইন্ড হয়, অরিজিনাল ভ্যালুটা আগে অ্যাসাইন্ড হবে পরে ইনক্রিমেন্ট হবে। এখানে n এর অরিজিনাল ভ্যালু কত? 5, তাহলে y তে আগে 5 অ্যাসাইন হবে, তারপর n প্লাস প্লাস হয়ে n এর মান 6 হবে, অর্থাৎ এই লাইনে n এর মান 6 বাট y এর মান হচ্ছে 5। আর যদি প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর হয় তাহলে আগেই n এর মান বেড়ে হবে হচ্ছে 6, তারপর ওই 6 ভ্যালুটা এসে y তে অ্যাসাইন হবে। এইটাই হচ্ছে এই ডিফারেন্সটা। যদি পোস্টফিক্স অপারেটর হয় তাহলে আগে হবে অ্যাসাইনমেন্ট পরে ইনক্রিমেন্ট, আর যদি প্রিফিক্স অপারেটর হয় তাহলে আগে ইনক্রিমেন্ট হয়ে পরে অ্যাসাইন হবে, ইনক্রিমেন্টেড ভ্যালুটা অ্যাসাইন হবে। এই পার্থক্যটাকে আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। সবাই বুঝতে স্যার পেরেছেন? আমি বুঝি নাই স্যার, এটা আমি হচ্ছে- আবির বুঝি নাই। হ্যাঁ, ভেরিয়েবলটা যদি পোস্ট অর্ডার এক্সপ্রেশন হয় সেক্ষেত্রে আগে হবে অ্যাসাইনমেন্ট পরে ইনক্রিমেন্ট, যদি পোস্ট অর্ডার হয় মানে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস শেষে আসে পরে আসে, তাহলে কি হবে? অ্যাসাইনমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যদি একসাথে থাকে, দেখেন এই লাইনে কিন্তু অ্যাসাইনমেন্ট মানে আগে ওই যে y is equals to এইটা লাগে, অ্যাসাইনমেন্ট আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে। তাহলে যদি পোস্ট অর্ডার হয় সেক্ষেত্রে অরিজিনাল ভ্যালুটা আগে অ্যাসাইন হবে, n এর ভ্যালু কত? 5, আচ্ছা স্যার, স্যার বুঝতে পারছি। আগে Thank you. 5 অ্যাসাইন হবে তারপর n প্লাস প্লাস হয়ে 6 হবে। আর এটা তো প্রি অর্ডারে আছে, আগে n প্লাস প্লাস হয়ে 6 হবে তারপর y এর ভ্যালুটা হবে 6। দেখেন এখানে n এর দুই জায়গাতে n এর ভ্যালুটা 6 বাট y এর ভ্যালু এখানে 5 এখানে 6। তো জি স্যার বুঝতে পারছি, ওই যে এই অ্যাসাইনমেন্ট হবে পরে, সরি ইনক্রিমেন্ট হবে পরে,
আর পিরিয়ডাল হওয়া মানে ইনক্রিমেন্ট হবে আগে, এইটা একটু মনে রাখতে হবে আমাদের। আর কারো কোশ্চেন আছে? সবাইকে আমরা বুঝতে পেরেছি? ঠিক আছে, এইবার আমরা কতটুকু বুঝেছি, সরি কতটুকু বুঝেছি সেটা একটু দেখবো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আমি একদম র্যান্ডম কিছু এক্সপ্রেশন লিখবো, এটা হচ্ছে কনজিকিউটিভ লাইন। ফর এক্সাম্পল x = 5, এই ভ্যালুটা নিয়ে পরের লাইনটায় কাজ হবে, x + y = x ++ x এর যে আপডেটেড ভ্যালুটা হলো ওই ভ্যালুটা নিয়ে পরের লাইনটা। আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লাইনে y এর ভ্যালু কত হবে সেটা আপনারা ক্যালকুলেট করে নিজের কাছে নোট করে রাখবেন। যদি খাতা থাকে খাতা, কোনো ডিভাইস থাকলে ডিভাইস, তাও যদি না থাকে মনে রাখবেন কোন লাইনে আপনি y এর ভ্যালু ক্যালকুলেট করে কত পাচ্ছেন। পরে আমরা সবাই মিলে একসাথে ডিসকাস করব। এটা করার জন্য আপনাদের সময় হচ্ছে 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, চলেন এইবার আমরা একটু ডিসকাস করি কোন জায়গায় কত ভ্যালু হবে। তো আমরা দুটোই লিখবো, এই পাশে আমরা y এর ভ্যালুগুলো লিখবো আর এই পাশে আমরা x এর ভ্যালুগুলো লিখে রাখবো, আমাদের আবার অনেক সময় মনে থাকে না। আচ্ছা বলেন তো এখানে y এর ভ্যালু কত হবে প্রথম লাইনে? 5 স্যার। y এর ভ্যালু 5 আর y এর ভ্যালু 5 হবে। আর x হয়ে 6 হয়ে থাকবে। x এর ভ্যালুটা লিখে রাখি, নাহলে পরে ভুলে যাব। আচ্ছা 6 হবে, এই লাইনে এসে দেখেন 6 হবে। x আগে, x এর ভ্যালু কিন্তু 6 আছে, x আগে প্লাস হয়ে হবে 7, 7 হওয়ার পর সেটা y তে অ্যাসাইন হবে। তার মানে এখানে y এর ভ্যালু হচ্ছে 7, 7 x এর ভ্যালু x এর ভ্যালু 7। 7। আচ্ছা এই লাইনে কি হবে? x এর ভ্যালু 7, 7 আগে y তে অ্যাসাইন হবে, 7 অ্যাসাইন হলো, তারপর x মাইনাস হয়ে কত হয়ে যাবে? 6। 6 পরের লাইনে নিশ্চয়ই আগে x মাইনাস হয়ে হবে হচ্ছে 5, তারপর সেটা y তে অ্যাসাইন হবে। লাস্ট 5 লাইনে কি হবে? আগে x এর মানটা অ্যাসাইন হবে 5, তারপর x প্লাস হয়ে যাবে 6। আচ্ছা বলেন তো যে কেউ একজন বলেন যে আমার একটাও হয়নি। এরকম কি হয়েছে যে একটাও হয়নি? প্রথমটা মনে হয় সবার হয়েছে, প্রথমটা মিস হওয়ার কোনো চান্স নেই। স্যার হয়েছে সবই। পরের গুলো একটু মিস হতে পারে, সবও হতে পারে। জি স্যার। তো আপনি লেখার সময় চিন্তা করে যে একটু ভুল লিখেছেন, সেটা ভুল হতেই পারে, কারণ আমরা তো আজকে প্রথম শিখছি। তবে এই ভুলটা কন্টিনিউয়াস হতে থাকলে সেইটা খারাপ। আপনি শেখার সময় ভুল, এটা সবার হয়, হতেই পারে। আচ্ছা তো এই চ্যাপ্টারটা ছিল হচ্ছে অপারেটরস এন্ড এক্সপ্রেশন। তো অপারেটর গুলোর মধ্যে থেকে আরো অনেকগুলো অপারেটর আছে এবং এক্সপ্রেশন গুলো, আরো এক্সপ্রেশন পার্টটা সম্পূর্ণই বাকি আছে পড়াশোনা করতে। তো আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারবো না সবগুলো পড়াশোনা। আগামী ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করার আগে আজকে যে টপিকগুলো বাকি থাকবে সেগুলো কভার করে তারপর নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে আমরা আরেকটা টপিক পড়ব, সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। প্রথমে আমরা টার্নারি অপারেটরের একটা এক্সাম্পল, মানে একটা কথা বলেছিলাম যে টার্নারি অপারেটর মানে ওই অপারেটরটার পার্ট হচ্ছে 3টা। যেমন দেখেন এইখানে একটা অপারেটর আছে যার পার্ট হচ্ছে 3টা। আমি এটা আরেকটু ভালোভাবে আপনাদের একটু ডিসকাস করছি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার এরকম একটা কন্ডিশনাল অপারেটর আছে, এটার নাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তো একটা কন্ডিশনাল অপারেটর 3টা ভাগে ভাগ থাকে। এই যে একটা হচ্ছে দেখেন, এই যে কোশ্চেন মার্ক একটা থাকে, কোশ্চেন মার্কের সামনে একটা পার্ট, এই পার্টটা হচ্ছে কন্ডিশন, একটা কন্ডিশন বা রিলেশন যেটা আমি চেক করব। এখানে দেখেন একটা কোলন আছে। মেইনলি পার্ট 3টা, একটা কোশ্চেন মার্কের সামনে আর একটা কোলনের সামনে একটা পার্ট, কোলনের পরে একটা পার্ট, মানে বাম পাশে একটা ডান পাশে একটা, কোলনের সামনে একটা পার্ট আর কোলনের পরে আরেকটা পার্ট। এই যে এখানে তো একটা কন্ডিশন আছে তাই না, বা একটা রিলেশন। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কোলনের বাম পাশে যে পার্ট আছে সেটা এক্সিকিউট হয়। এই কন্ডিশনটা যদি ফলস হয়
তাহলে কোলনের ডান পাশে যেটা আছে সেটা এক্সিকিউট হয়। তাহলে বলেন তো জেড এর ভ্যালু কত? স্যার 30 হবে। 30 স্যার 30। প্রথমে বলেন এইখানে যে কন্ডিশনটা আছে কন্ডিশনটা ট্রু না ফলস? কন্ডিশন ফলস স্যার। ফলস স্যার। কন্ডিশনটা যদি ফলস হয় False. এক্সিকিউট হবে কোনটা? এইটা। তার মানে আমি যদি খুব ইন্টারনালি চিন্তা করি তার মানে আলটিমেট এই এই জায়গাটায় লেখা আছে আসলে কত? লেখা আছে হচ্ছে z = x + 20। তার মানে z এর মানটা কত হয়ে যাবে? 30। এটাই হচ্ছে কন্ডিশনাল অপারেটর। প্রথমে থাকবে একটা কন্ডিশন যেটা কোশ্চেন মার্ক দিয়ে লিখতে হবে। কন্ডিশনটা ট্রু হলে আমি যে কাজটা করতে চাই সেটা যে একটা অ্যারিথমেটিক অপারেশনই হবে বিষয়টা এরকম না, সেটা যে কোনো অপারেশনই হতে পারে। আচ্ছা, যেটা বলছিলাম যে এইটা হচ্ছে তাহলে কি কন্ডিশনাল অপারেটরের তিনটা পার্ট। একটা হচ্ছে কোশ্চেন মার্কের সামনে লিখতে হয় কন্ডিশন। কন্ডিশন ট্রু হলে আমি যে কাজটা করতে চাই সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা শুধুমাত্র অ্যারিথমেটিক অপারেশনই হবে তা না, যে কোনো কিছু হতে পারে, প্রিন্টএফ হতে পারে, ওখানে একটা স্ক্যানএফ হতে পারে। আর যদি কন্ডিশনটা ফলস হলে যে কাজটা করতে চাই সেইটা আমি লিখবো কোলনের এই পাশে। চলেন আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করে ফেলি। আমি একটা অনলাইন কম্পাইলার নিয়ে নিলাম। আচ্ছা, আমরা কিবোর্ড থেকে একটা সংখ্যা ইনপুট নেব, ওই সংখ্যাটা অড নাকি ইভেন সেটা বের করবো। তাই আমি প্রথমে একটা n ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এই n ভেরিয়েবলটায় কিবোর্ড থেকে একটা নাম্বার ইনপুট নেব, %d %n, n ভেরিয়েবলটা ইনপুট নিলাম। একটা প্রথমে কন্ডিশন লিখলাম যে n কে যদি আমি 2 দিয়ে মডুলো ডিভিশন করে 0 হয়, দেখেন পৃথিবীর সব জোড় সংখ্যাকে যদি আমি 2 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে অবশ্যই 0 হবে। জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 0 হবে না? অবশ্যই 0 হবে। জি স্যার। আর যদি বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 1 হবে। অবশিষ্ট হবে হচ্ছে 1। তাহলে One. এই কন্ডিশনটা যদি ট্রু হয় তার মানে কি? আমরা প্রথমে একটা কন্ডিশন লিখব। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এখানে আমি একটা প্রিন্ট করব, প্রিন্টএফ। এই প্রিন্টএফে কি লিখব? লিখব হচ্ছে ইভেন। কন্ডিশনটা ট্রু হওয়া মানে কি? নাম্বারটাকে 2 দিয়ে ডিভিশন করে 0 হয়েছে, ইভেন। আর কোলনের ওই পাশে আমি একটা প্রিন্ট দিব, এটা প্রিন্ট দিব হচ্ছে কি? প্রিন্ট দিব অড। অড প্রিন্ট দিব। প্রোগ্রামটা এখন আমরা রান করছি। দেখেন আমি একটা নাম্বার ইনপুট দিলাম 5, আউটপুট আসলো অড। তো এইটাকে আসলে আরেকটু স্মার্ট ওয়েতে লেখা যায়। প্রথমে ওইটা লিখলাম না, আপনারা আবার ইয়ে করতে পারবেন না, ধরতে পারবেন না। দেখেন এটাকে আমি কিন্তু আসলে লিখতাম এইরকম করে, প্রিন্টএফ আমি একটা স্ট্রিং প্রিন্ট দিব। স্ট্রিং এর স্পেসিফায়ার আছে %s। স্ট্রিংটা প্রিন্ট তো দিবই, তার আগে আমি একটা কন্ডিশন চেক করব। n = 2 যদি হয়, মডুলো ডিভিশন 2, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টের ওইটা এইখানে আমার একটা স্ট্রিং হবে, সেটা হচ্ছে ইভেন, মানে ভ্যালুটা স্ট্রিং ভ্যালু এখন। আর এইখানে প্রিন্ট হবে হচ্ছে অড। লিখতাম আসলে এইভাবে, ওইটার থেকেও শর্ট করে। দেখেন এইখানে হচ্ছে %s মানে কি? এখানে একটা স্ট্রিং প্রিন্ট করতে পারবো আমি, যেমন %d দিয়েছিলাম, তাহলে আমি কি করতে পারছি? একটা ডেসিমাল নাম্বার প্রিন্ট করতে পারছি বা ইনপুট নিতে পারছি। তো স্ট্রিং এর স্পেসিফায়ার হচ্ছে %s। দেখেন এইখানে একটা স্ট্রিং আমি প্রিন্ট করব, বা এখানে একটা স্ট্রিং আছে, এখানে একটা স্ট্রিং আছে, কন্ডিশনের উপর বেস করে এই দুটো স্ট্রিং এর যে কোনো একটা এখানে যে প্রিন্ট হবে। সেই কন্ডিশনটাকে সেটা আবার আমি বলে দিচ্ছি যে n দিয়ে মডুলো ডিভিশন 2 দিয়ে মডুলো ডিভিশন করলে যদি সত্য হয় তার মানে কি হবে? ইভেন প্রিন্ট হবে। আর মিথ্যা হলে কি প্রিন্ট হবে? অড প্রিন্ট হবে। প্রোগ্রামটা এখন রান করি, দেখেন আউটপুট কত আসে। আমি 6 দিলাম, আউটপুট নিশ্চয়ই আসবে ইভেন। ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত যে পড়াশোনা জি, স্যার। করলাম তাতে কি কারো কোনো অসুবিধা আছে? জি না স্যার। No, sir. স্যার জি বলেন।
স্যার ওই আমরা এখন যেটা বললাম স্যার, সেখানে যে স্ল্যাশ ডাবল স্ল্যাশ দিছেন সেটার মানে তো কমেন্ট করা বুঝাইছে তাই না? হ্যাঁ, ডাবল স্ল্যাশ দিলে সেটা কমেন্ট হয়। তাহলে তো এই লাইনে কোনো কাজ করবে না, না, আউটপুট। ওই লাইনটা কম্পাইলার কোনো কাজ করবে না। এই লাইনটা আমার পরবর্তীতে যেমন এখন আমার দরকার, আমি আবার কমেন্টটা উঠিয়ে দিলাম। আমি যদি ডিলিট করে দিতাম তাহলে ওই লাইনটা এখন আমার দরকার আমি কিন্তু পেতাম না। সাপোজ আমার এখন দরকার, ওই জন্য আমি কমেন্ট করে রাখলাম। কম্পাইলার তো এটাকে এক্সিকিউট করবে না, আমার যখন দরকার তখন আমি আবার ইউজ করব। আর স্যার এই স্ট্রিং এর ব্যাপারটা যেটা ওইটা তো String হচ্ছে আমাদের আমরা এখনো যখন করানো হয় নাই মেবি। হ্যাঁ, ওটা আমাদের এখনো কিছুই করানো হয়নি। স্ট্রিং সম্পর্কে একটা চ্যাপ্টারই আছে, স্ট্রিং এ বহুত অপারেশন আছে। এখন এখন পর্যন্ত আমাদের যতটুকু নলেজ আছে সেটা হচ্ছে ডাবল কোটের মধ্যে লিখতে হয় স্ট্রিং। এই যে আমরা ডাবল কোটের মধ্যে লিখলাম স্ট্রিং, আর এখানে আরেকটা স্ট্রিং লিখলাম। আর স্ট্রিং এর স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এস। এই যে এটা যখন আমি প্রিন্ট দিব তখন পার্সেন্টেজ এস দিয়ে প্রিন্ট দিব। ফর এক্সাম্পল আমি ডিরেক্ট একটা স্ট্রিং প্রিন্ট দিলাম, প্রিন্টএফ এর মধ্যে লিখি না হ্যালো, এটা আসলে কিন্তু আমি এভাবেও লিখতে পারতাম। আমি স্ট্রিং আকারে প্রিন্ট দিব। ফর এক্সাম্পল কাকে প্রিন্ট দিব, লিখবো হচ্ছে হ্যালো। দেখেন আউটপুট আসবে কিন্তু হ্যালো। ঠিক আছে, ওই স্ট্রিং এর স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ এস, যেমন ডেসিমালের স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। স্যার স্ক্যানএফ নেই আছে। ও সরি, ডিসকানেক্ট নেওয়া আছে ভাই। একটা নাম্বার তোমাকে দিতে হবে। দেখেন আউটপুট আসলো হ্যালো। তো এইখানে দেখেন এইটা আর এইটা একই জিনিস। এইটা যেমন সরাসরি আমি হ্যালোটা এখানে প্রিন্ট করে দিলাম, আর এইখানে আমি প্রিন্ট করলাম ওই একই জিনিস কিন্তু কন্ডিশনের উপর বেস করে। যদি এইটা ট্রু হয়ে যায় তার মানে আলটিমেটলি কিন্তু এইভাবেই লেখা আছে নিচেরটার মতো, পার্সেন্টেজ এস এইখানে লেখা আছে ইভেন। আর যদি ফলস হয় তার মানে পার্সেন্টেজ এস এইখানে লেখা আছে অড। এটা আর উপরেরটা একই রকম করে লেখা, জাস্ট এটা শুধু কন্ডিশনের উপর বেস করে কোন স্যার এটা যদি আমাদের ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে হতো তো তাহলে তো আমি হ্যালো ওয়ার্ডে ডাবল কোটেশন দিতাম না তাই না? আর না না, স্ট্রিং এর জন্য কি ডাবল কোটেশন, মানে মেন কাজটাই স্ট্রিং হচ্ছে এর ডাবল জন্য কোটেশন দিয়ে লিখবো? স্ট্রিংকে ডাবল কোট দিয়ে লিখতে হয়। আপনি যদি এখানে ইন্টিজার নাম্বার হতো তাহলে কি করতেন, পার্সেন্টেজ ডি দিতেন, এখানে ফর এক্সাম্পল দিতেন 10 আর এখানে দিতেন 20। 10 আর 20 যেমন একটা ভ্যালু, এই স্ট্রিংও তেমন ভ্যালু। মানে আমি এখানে লিখলাম পার্সেন্টেজ ডি, তাহলে এখানে কি লিখতাম, তখন লিখতাম হচ্ছে 10, আর এই পাশে কি লিখতাম, ফর এক্সাম্পল সাপোজ দুটো ভ্যালু 20। তার মানে কি, যদি কোন একটা নাম্বার ইভেন নাম্বার হয় তাহলে এখানে প্রিন্ট হবে কত, 10 প্রিন্ট হবে, আর অড নাম্বার হলে 20 প্রিন্ট হবে। দেখেন আমি একটু প্রিন্ট করি, ফর এক্সাম্পল আমি 5 ইনপুট দিলাম, 5 একটা অড নাম্বার, তাহলে প্রিন্ট হবে কত, 20 প্রিন্ট হবে। এখানে দেখেন এই 10 আর 20 যেমন ভ্যালু, এটা প্রিন্ট হচ্ছে কিভাবে, পার্সেন্টেজ ডি এর মাধ্যমে। আগে যেটা ছিল অড একটা স্ট্রিং, ইভেন আর একটা স্ট্রিং, দুটো কিন্তু ভ্যালু, এটা প্রিন্ট হবে, তাহলে এর স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এস, স্ট্রিং এর স্পেসিফায়ার, ওই জন্য পার্সেন্টেজ এস দেওয়া। জি স্যার বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে কি?